আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফিরদৌস। একটু পরেই বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে আকার নির্ধারণ করা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ 9,38,000 কোটি। রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, আর ঘাটতি 2,43,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাত পুনর্গঠন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে নিজের ও বর্তমান সরকারের প্রথম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে কৃষি ও স্বাস্থ্য খাত এবং বিনিয়োগকে প্রাধান্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় টেকসই উন্নয়নের দিক নির্দেশনা থাকবে বলে আশা সরকারের। সারা দেশের কৃষকদের অনুকূলে দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চান অর্থমন্ত্রী। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাতে বিনিয়োগ ও ব্যয় বাড়িয়ে বড় বাজেট করতে চান তিনি। ক্যাপিটাল মার্কেট বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি, এনবিআর বহির্ভূত রাজস্ব লক্ষ্যমাত্রা 25,000 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত আয় 66,000 কোটি টাকা মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। এটি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,000 কোটি, বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে 1,16,000 কোটি টাকা। নিয়মিত করের চেয়ে কিছুটা বাড়িয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করা হতে পারে। জটিল রোগের সেবা এবং যন্ত্রপাতি আমদানিতে 7.5% অগ্রিম কর প্রত্যাহারের চিন্তা করছে সরকার। আয় বৈষম্য কমাতে বিদ্যমান সারচার্জ পদ্ধতি বাতিল করে সম্পদ কর চালু হতে পারে। সংকট মোকাবেলায় বিদ্যুৎ খাতে 37,000 কোটি টাকা, সারের জন্য 27,000 কোটি টাকা এবং গ্যাসের জন্য 6,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপণ্যের উপর উৎসে কর হ্রাস করা হয়েছে। পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস, টিসিবি এবং খাদ্যবান্ধব কর্মসূচিও চালু থাকবে। শিল্পের উৎসে করকে অগ্রিম কর হিসেবে ধরে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি 7.5%। এবং এটাকে এর মাধ্যমে তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সম্ভাব্য বাজেটের সার্বিক বিষয় নিয়ে জানাতে আরটিভি স্টুডিও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আজ পেশ হতে যাওয়া বাজেটের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঐতিহাসিকভাবে ইতিহাসের সবচেয়ে বড় আকারে একটি বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন একটু পরেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি তার জীবনেও প্রথম অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট। স্বাভাবিকভাবে তার প্রত্যাশা যেমন অনেক বড়, সাধারণ মানুষেরও অনেক প্রত্যাশা। কারণ আপনি জানেন বিগত 4-5 বছর ধরে অর্থনীতি যে একটা কঠিন চাপের মধ্যে যাচ্ছিল, সেটি মোকাবেলায় আসলে এই মুহূর্তে বড় বাজেটের বিকল্প নেই বলে অর্থমন্ত্রী বিভিন্ন সময় বলে আসছেন। তো আমরা সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রীর বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিলেন, সেখানে যেটি জানতে পেরেছি তিনি বাজেটে মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটাকে প্রাধান্য দিবেন। পাশাপাশি যে উৎপাদন শিল্প অর্থাৎ শিল্পের জন্য তিনি বরাবর ভালো নীতি সহায়তা দিয়ে যাবেন, সেটি বলে আসছিলেন। আমরাও সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি, বাজেটের আকার 9,38,000 কোটি টাকা হতে পারে, যেখানে আসলে বড় একটি খরচ চলে যাবে 6,38,000 কোটি টাকা, সেখানে পরিচালন খরচ। এছাড়া রাজস্ব বিভাগ টোটাল এনবিআর সহ টোটাল রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যেটি ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এডিপি অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে 3 লাখ কোটি টাকার ধরা হয়েছে। সব মিলে অর্থমন্ত্রী চান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য তিনি নিত্য পণ্যের উপর লাগাম টেনে না ধরে সেটি কিভাবে নিত্যপণ্য উৎপাদন এবং আমদানির ক্ষেত্রে নীতি সহায়তা দেয়া যায় সেটি তিনি চিন্তা করছেন। আমরা যতটুকু জেনেছি অন্তত 60টি নিত্যপণ্যের উপর উৎসে করের তিনি রহিত করবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন উৎসে কর বিষয়টা খুব কঠিন। যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে সেই পণ্যের উপর যদি উৎসে কর দেয়, অর্থাৎ উৎপাদনের আগেই যদি সরকারকে কর দিতে হয়, সেই ক্ষেত্রে ওই পণ্য উৎপাদনের পরে সামগ্রিক খরচের পরে সেটি কিন্তু
উৎপাদন খরচটা অনেক বেড়ে যায়। সেই কারণে এই বর্তমান সরকার এই বাজেটে উৎসে করটা নিত্যপণ্যের উপর উৎসে করটা কমিয়ে দেওয়ার কথা শুনতে পেরেছি আমরা। স্বাভাবিকভাবে প্রশ্ন আছে যে গত কয়েক বছর ধরে যে শিল্পের যে কঠিন চাপের মধ্যে আছে, সেই চাপটা মোকাবেলায় তিনি শিল্পের উপরও উৎসে কর, অর্থাৎ শিল্প উদ্যোক্তারা গত কয়েক বছর ধরে সরকারের কাছে দাবি করে আসছিল যে কোনো পণ্য উৎপাদন ক্ষেত্রে যে উৎপাদনের আগে যে উৎসে কর কাটানো হয় সেটি যাতে অগ্রিম কর হিসেবে কাটানো হয়, ব্যবসায়ীদের এই দাবিটা ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি এবারের বাজেটে অর্থমন্ত্রী সেই ব্যবসায়ীদের সেই দাবিটা মেনে নিয়েছেন বলে আমরা জেনেছি। অর্থাৎ যে কোনো পণ্য উৎপাদনের আগে সেই উৎপাদনের আগে যে উৎসে কর দেওয়া হবে সেটি অগ্রিম কর হিসেবে দেওয়া হবে। সেক্ষেত্রে যে কোনো পণ্য উৎপাদনের শেষে সেটি যৌক্তিক যে কর সেটি দেওয়া হবে, মানে অর্থাৎ সেটি ন্যূনতম কর হিসেবে যে আগে যেভাবে কেটে ফেলা হতো সেটি আর করা হবে না। এছাড়া দেশীয় শিল্পে উৎপাদনের জন্য অর্থমন্ত্রী আমাদেরকে বিভিন্ন সময়ে যেটা গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি দেশীয় উৎপাদনকে প্রাধান্য দিতে চান, সেই কারণে এই শিল্পের নানা নীতি সহায়তা দিবেন। এছাড়া ব্যক্তি করমুক্ত আয়সীমা যে আগে 3,50,000 কোটি টাকা ছিল, সেই 3,50,000 টাকা ছিল, সেটি এই মুহূর্তে 3,75,000 টাকা পর্যন্ত করেছেন বলে জানতে পেরেছি। এটা অবশ্যই নারী এবং নারী উদ্যোক্তাদের জন্য আরও বাড়িয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলে একটু পরেই তো বাজেট ঘোষণা হবে অর্থমন্ত্রী। তাছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমাদের যে পরিবেশের যে বিষয়টা, পরিবেশের দূষণের কারণে আমাদের সামগ্রিক অর্থনীতি, সামগ্রিক জীবনযাপন যে অতিষ্ঠ, সেটি মোকাবেলায় সেটি যাতে না হয় পরিবেশ বান্ধব তিনি গাড়ি নির্মাণ এবং পরিচালনকে অগ্রাধিকার দিয়ে এই শিল্পের জন্য তিনি নীতি সহায়তা দিবেন বলে আমরা জানতে পেরেছি। দেশীয় শিল্পের ক্ষেত্রে দেশীয় মোবাইল, দেশীয় কম্পিউটার সহ সামগ্রিক সেটার ক্ষেত্রে তিনি নীতি সহায়তা দিবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয়, আমাদের দেশে আপনি জানেন যে আমাদের দেশে একজন রোগী অনেক সময় মধ্যম আয়ের মানুষ, অর্থাৎ সেও কিন্তু একটা কঠিন জটিল রোগ হলে তিনি অনেক সময় গরিব হয়ে যায়, আরও গরিব হয়ে যায়। সেই ক্ষেত্রে জটিল রোগের জন্য, জটিল রোগের সেবা এবং জটিল রোগের যন্ত্রপাতি আমদানির জন্য অর্থমন্ত্রী এখানে বিশেষ নীতি সহায়তা দিবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে গত কয়েক বছর ধরে অর্থনীতির যে একটা মানে কঠিন অবস্থায় ছিল, সেটি মোকাবেলায় একটি স্বস্তিকর পর্যায়ে যাবেন বলে আমরা আশা করছি। সার্বিক বিষয় হয়তো একটু পরে বাজেট ঘোষণার মধ্য দিয়ে অর্থমন্ত্রী আমাদেরকে জানাবেন। সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজেটে বর্তমান অর্থনীতির ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীলতার দিকে যাওয়ার প্রচেষ্টা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নেওয়ার আগে একথা বলেন তিনি। বলেন, সীমিত সম্পদের মধ্যে দেশের সকল মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটা তো আমার প্রথম বাজেট না, এটা বাংলাদেশের অনেক দিন পর, এটা জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট, অনেক দিন পর, আগে হয়েছে। এবং এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি, এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, বাজেট পেশ নিয়ে সংসদ ভবনে বর্তমান চিত্র জানাবেন আমাদের। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় একটি বাজেট
আজ উত্থাপন হতে যাচ্ছে। বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেটটি পেশ করবেন। তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি যে মন্ত্রিপরিষদ সভায় কিন্তু এই বাজেট অনুমোদন করা হয়েছে। রীতি অনুযায়ী এই মন্ত্রিপরিষদ সভা হয়ে থাকে এবং এটিতে এই বাজেটের যে আকার যা হবে সেই বিষয়গুলো কিন্তু মন্ত্রীদের কাছ থেকে অনুমোদন করিয়ে নেওয়ার বিষয়টি ছিল, সেখানে অনুমোদন হয়েছে এবং এখানে একটি প্রতিলিপিতে আসলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। তো এই আনুষ্ঠানিকতাগুলো শেষ হয়েছে। এখন যেটি চলছে, যেহেতু আর ঘণ্টাখানিকের মধ্যেই বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেহেতু অতিথিরা আসতে শুরু করেছে। বাজেটকে ঘিরে কিন্তু বিদেশি অতিথিরা, বিদেশি কূটনৈতিকরা এবং দেশি অর্থনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের অতিথিরা আসবেন এই সংসদ ভবনে। তো তারা আসতে শুরু করেছেন, মন্ত্রীরা এসেছেন সকালেই। তো সেই জায়গা থেকে একটি আয়োজন তো আছেই, সেই আয়োজনগুলো সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আপনি জানেন যে এবার বাজেটে আসলে আকার অনেক বড়, সেই জায়গা থেকে কিন্তু মানুষের প্রত্যাশাও অনেক বেশি। যেহেতু বিএনপি সরকারের এটি প্রথম বাজেট নির্বাচিত সরকারের, সেই জায়গা থেকে কিন্তু মানুষের প্রত্যাশা বেশি। তো বাজেটের আকার বড়, ঘাটতিটাও কিন্তু বড় আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এই ঘাটতি পূরণে সরকারের কি কি চ্যালেঞ্জ রয়েছে, এই ঘাটতিগুলো পূরণে সরকার কোন কোন খাত থেকে এই ঘাটতিগুলো পূরণ করবে, ঋণ নিতে হবে কিনা, সেই বিষয়গুলো থাকছে। এবং আমরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অর্থমন্ত্রী এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলতে শুনেছি যে সামাজিক নিরাপত্তা, অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানো সহ বিভিন্ন বিষয় এই বাজেটে প্রাধান্য পাবে। এবং যেহেতু নির্বাচনী কিছু প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের, তো সেই বিষয়গুলো আসলে এই বাজেটে প্রাধান্য পাচ্ছে এবং মানুষকে স্বস্তি দিতে, বিভিন্ন স্তরের মানুষকে, নিম্ন স্তর থেকে শুরু করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কিন্তু এই বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। এবং সরকার বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চান সাধারণ মানুষের জন্য, মানুষ যাতে স্বস্তিতে আসলে জীবন পার করতে পারে। এবং যেহেতু বেকারত্বের সংখ্যা বেশি আমাদের বাংলাদেশে, সেই জায়গা থেকে আসলে কর্মসংস্থান বাড়ানোরও একটি বিষয় থাকছে বাজেটে। এবং বাজেটের লক্ষ্যমাত্রা যা আছে সেটি যেহেতু করের একটি বিষয় থাকছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 6 লাখেরও বেশি। সেই জায়গা থেকে এই করগুলো মানুষের ঘাড়ে, এই করের চাপগুলো পড়বে কিনা, সেই বিষয়গুলোতে মানুষের কিন্তু আগ্রহ রয়েছে। সাধারণ মানুষ আসলে তাকিয়ে আছেন যে বিএনপি সরকারের যে বাজেট আজ উত্থাপন হচ্ছে, সেই বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের জন্য কি কি উন্নয়ন লক্ষ্য করছে, বাজেটের মাধ্যমে মানুষের আসলে কি কি ধরনের উপকার হবে এবং কোন কোন বিষয়গুলোতে চাপ পড়বে, সেই বিষয়গুলোতে কিন্তু আগ্রহ রয়েছে। তো এই ছিল সংসদ ভবন থেকে বাজেট নিয়ে আমার কাছে সর্বশেষ নীরা। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। বাজেটে অযৌক্তিক কর না বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে বাজেট যত বড়ই হোক সবার ভাগ্যের পরিবর্তন হয় না। সত্যিকার অর্থে ট্যাক্স ফাঁকি, দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করা গেলে বাজেট বাস্তবায়ন সহ দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন সম্ভব বলেও মনে করেন তারা। বাজেট যে সরকার করছে, হ্যাঁ সেখানে একটা ব্যাপার আছে যে এত বাজেট, এই টাকাটা কীভাবে তারা সরকার ম্যানেজ করবে। এখানে ট্যাক্স বাড়াবে, এখন ট্যাক্স তো আসে যে সাধারণ মানুষের কাছে ট্যাক্স নিচ্ছে না, যারা প্রপার ট্যাক্স দিচ্ছে। এখানে যারা আমরা দেখি যারা কোম্পানি বড় বড় অনেক টাকার মালিক, তারা দেখা যায় অনেক ট্যাক্স ফাঁকি দেয়। তো এই ক্ষেত্রে যদি তাদের এখান থেকে যদি প্রপার ট্যাক্স না নিয়ে আসতে পারে, তাহলে তো সাধারণ মানুষের উপর যাবে। এটা সাধারণ মানুষ হিসেবে আমার এটাই প্রত্যাশা থাকবে, সরকার যেন জীবন মান, যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো মানুষের জীবনযাত্রার সাথে প্রতিদিনের সাথে সংযুক্ত, সেগুলোর দিকে যেন বেশি দৃষ্টি আকর্ষণ করে। আইএমএফের কঠিন শর্তের বেড়াজাল, জ্বালানি খাতের ভর্তুকি ব্যবস্থাপনার লাগামহীন মূল্যস্ফীতি সব মিলিয়ে এবারের বাজেটের চ্যালেঞ্জটা একটু ভিন্ন মাত্রার। তবে অর্থনীতির এই কঠিন সমীকরণের মাঝেও তারেক রহমানের নতুন সরকারের মূল লক্ষ্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের কপালে স্বস্তির রেখা ফেরানো, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিদ্যুৎ ও জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। 1972 সালে প্রথম বাজেট থেকে শুরু করে 54 বার বাজেট ঘোষণার বর্ণিল সাক্ষী এই বাংলাদেশ। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বাংলাদেশের বাজেটের ইতিহাস।
যুদ্ধ বিধ্বস্ত দেশে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষিত হয়েছিল 1972-73 অর্থ বছরে। শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ পরপর 3টি বাজেট পেশ করেন, যার প্রথমটির আকার ছিল মাত্র 786 কোটি টাকা। তবে তার শেষ বাজেটে তা ছাড়িয়ে যায় 1000 কোটির ঘর। বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। পট পরিবর্তনের পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976-77 থেকে 1978-79 পর্যন্ত 3টি অর্থ বছরে নিজে বাজেট পেশ করেন। তার সময়েই দেশের উন্নয়ন বাজেটের পালে হাওয়া লাগে এবং বাজেটের আকার ছাড়িয়ে যায় 2000 কোটি টাকা। দেশের অর্থনীতিতে আধুনিক রূপ দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান। 1980-81 অর্থ বছরে প্রথম বাজেট পেশ করেন তিনি। 2006-07 সালে যখন তিনি তার শেষ বাজেট ঘোষণা করেন, তখন তার আকার দাঁড়ায় 69,740 কোটি টাকা। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 11টি বাজেট পেশের রেকর্ড তারই। ইতিহাসের সবচেয়ে বেশি 12 বার বাজেট পেশের রেকর্ড আবুল মাল আব্দুল মুহিতের। 1982-83 অর্থ বছরে প্রথম বাজেট দিলেও 111-এর পর আওয়ামী লীগ সরকারের আমলে তার হাত ধরেই দেশের বাজেট প্রথম লাখ কোটি টাকার ঘর ছোঁয়। আর 2018-19 অর্থ বছরে আহমদ মোস্তফা কামালের হাত ধরে দেশের বাজেট প্রথমবারের মতো 5 লাখ কোটি টাকা অতিক্রম করে। আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেও 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট সরকারের। এরপর 2025-26 অর্থ বছরে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা করেন 7,89,998 কোটি টাকার বাজেট। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাংলাদেশের বাজেটের ইতিহাসে যে যাত্রা শুরু করেছিল 786 কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে, 55 বছরে সেই বাজেটের লক্ষ্যমাত্রা এবার 9,38,000 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ সরকারের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্যোক্তাগণ মাত্র 4% সুদে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।